আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যারা নতুন দেখছেন আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে এরকম ঘন্টার চিহ্ন আছে এটাতে ক্লিক করে রাখবেন, তাহলে হবে কি আমি যখনই ভিডিও দিব আপনার নোটিফিকেশান পাবেন। আমার কিন্তু ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আমি খুব অ্যাক্টিভ, সবসময় স্টোরি শেয়ার করি, পোস্ট শেয়ার করি। তো আমার সাথে সরাসরি কানেক্ট থাকতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু খুব খুশি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিতে। আজ 14ই এপ্রিল আর আজকে আমি বাসায় আছি। 14ই এপ্রিল তো পয়লা বৈশাখ। খুব যেহেতু আমরা বাঙালি, তাই বাংলা মাস, বাংলা ভাষা, বাংলায় কথা বলা, বাংলা খাবার, এই বাংলার সাথে আমরা একটু কমফোর্ট তো খুঁজেই পাই না, আমাদের একটু আরাম আরাম লাগে সব কিছু। আর এই দিনটার সাথে এই জন্য হয়তো আমরা একটু বেশি কানেক্ট করতে পারি। তো বাংলাদেশে দেখলাম যে আমি ইনস্টাগ্রামে খুব সুন্দর করে সবাই লাল সাদা যার যেরকম করে আয়োজন করছে। আমাদের সব সময় পয়লা বৈশাখ মানে হচ্ছে ওই বাসায় বাঙালি কোনো খাবার খাওয়া, এটাই। আর অনেক রোদ থাকে, গরম থাকতো, ওইভাবে খুব একটা বাইরে যাওয়া হতো না। আজকে আমি বাসায় আছি, তো আমার ইচ্ছা আছে যে বাসায় রান্না করব। লাস্ট 2 দিন আমি তেমন একটা ভালো রান্না টান্না করিনি, ওই জাস্ট সিম্পল যেটা খেয়ে আর কি কোনো মতে চলা যায়। জব ছিল তো, জবের দিনগুলা সব সময় খুব একটু টাইটাই যায়। আজকে বাসায় আমি বেডশিট চেঞ্জ করলাম, আর বেডশিট চেঞ্জ মানে হচ্ছে সাথে যে আনুষঙ্গিক রুমে আমার থাকে টুকটাক, আমি ওগুলো একটু চেঞ্জ করি, ক্লিন করি। আর এই ক্লিনটা করার পর একদম বাসাটা মনে হয় যে একদম একটা নাইস একটা মানে রিফ্রেশিং যে একটা ভাব আসে। তো নেক্সট কয়েকদিন যদি 10-15 দিন ডিপ ক্লিন নাও করি, তখনও খুব একটা এলোমেলো বা খারাপ লাগে না। তো ওই জন্য আজকে আমি বেডশিট চেঞ্জ করলে এটা করি। তো আমি এই জন্য টেবিলের আশেপাশে ফার্নিচার যাই আছে একটু সময় নিয়ে আজকে ক্লিন করছি, যেন নেক্সট 1 মান্থ বিফোর ঈদ আমাকে আর এটা না করতে হয়। এখানে বেশিরভাগ দরজা, তারপর জানালা, এগুলোর ফ্রেম হচ্ছে সাদা থাকে, দেখলে মনে হয় কি ময়লা নেই, আসলে এই যে দেখেন। তো আমি প্রায় করি, কিন্তু আমার মনে হয় লাস্ট 3-4 মাস আমি এগুলা ক্লিন করিনি। রামাদানে আমি এসব আসলে অত বেশি সময় দিতে পারিনি, তো আমি এই জন্য কিচেনের যে ডোর, দেন আমাদের মেইন ডোর, এগুলো একটু পরিষ্কার করলাম। দেন সাদা রঙটা খুব, আসলে সব কিছু তো আর নতুন করা হয় না, কিন্তু ওই পরিষ্কার করলে জিনিসটা দেখতে একটু পরিষ্কার লাগে, ভালো লাগে। নতুন কি আর প্রতিদিন আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি? তো এখন আমার সব শেষ, আমি একটু ওই রুমটা ক্লিন করে আমি ভাবছি যে আজকে একটু মফ করে ফেলি। সবসময় আমি গরম পানি দিয়ে করি, ময়লা কাটে। আর আমি এখন গোসলও চলে যাব ক্লিন করে, তো রুমটা শুকিয়ে যাবে। তো এই জন্য গোসলের আগ দিয়ে আমি করি, রুম শুকিয়ে যায় ততক্ষণে আমার শাওয়ারও হয়ে যায়। আমি আজকে আমার নিজের ডিজাইন করা এই ড্রেসটা পরবো, কটনের। এই ড্রেসটা যখনই পরি আমার খুব খুশি খুশি লাগে, কারণ কি এটা হচ্ছে রাউন্ড ফ্রক, আমি রাউন্ড ফ্রক খুব পছন্দ করি, ফাড়া থাকে না, ঢিলে ঢালা। তো গড় আমার শুকানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি সব জায়গার মতো দিয়ে দিলাম, যেহেতু কার্পেট সব সময় উঠাই না, তো আজকে আমি কার্পেট তুলেছিলাম। আর এখানে আমার এই যে ছোট্ট একটা গাছ, একটু দেশি, ভালো লাগে না দেশি কাঠের জিনিস, বেতের জিনিস দেখতে। কিচেনের রান্নার প্রিপারেশনের মধ্যে প্রথমে হচ্ছে ডাল রান্না করব। আজকে যে ডাল রান্না করব, আপনারা আমার এর আগে ডালের রেসিপি দেখে অনেক ট্রাই করেছেন, অনেকে আমাকে এটার জন্য আমাকে মেসেজেও জানান। আমি বাংলাদেশে যখন জব করতাম, আমার যে কলিগ ছিল, প্রায় অনেক বছর আমরা একসাথে জব করেছি, কলিগ সবসময় আমার বক্সে বলতো যে তানজিলা তোমাদের বাসার ডালটা খুব মজা হয়।
তো আজকে আমি ডাল রান্না শেয়ার করব, এবং এটা হচ্ছে আম ডাল। আমি সাধারণত টক একদম খাই না, যদিও আমি মেয়ে, কিন্তু আমি টক খাবার খেতে পারি না, আমার দাঁতে কেমন যেন লাগে। বাট এই ডালটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, এটা টক বেশি হয় না। তো এই ডালটা আমি কালকেই ভিজায় রাখছিলাম। এটা হচ্ছে মুসুরির ডাল, যেটা এই টেকনিকটা আমার আম্মু ফলো করে। ডাল আগের দিন বা 2-3 ঘন্টা আগে ভিজায় রাখে, এতে ডাল সিদ্ধ হয় খুব ভালো। আর উপরে যে ফেনা ওঠে না, সেই ফেনাটা এরকম উপরে একটু কিছুক্ষণ পর পর ফেলে দেই। তো এখানে প্রিপারেশনের মধ্যে টমেটো, দেন হচ্ছে যা যা দরকার আর কি অন্য রান্নার জন্যেও, পেঁয়াজ, সব কিছুই আমি সবসময় চেষ্টা করি প্রিপারেশনটা আগে করতে। কাঁচা আম না এখানে বেশ দাম, জানেন? কাঁচা আমের এখানে একটা কাঁচা আমি 4.5 পাউন্ড করে আনলো একটা আম, তাহলে বাংলাদেশের তো ওই হিসাব করলে অনেক দাম, তারপরেও পাওয়া যায়। তা আমি এখানে মলা মাছের চচ্চড়ি করব। মলা মাছ ধুয়ে তারপর হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কিছু আম, কাঁচা আম দিয়ে মলা মাছের চচ্চড়ি, সব মশলা অল্প, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া এবং একটু রসুন, দেন হচ্ছে সরিষার তেল, এটা খাঁটি দেশের থেকে আনা সরিষার তেল, তারপর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। আমি আম স্লাইসটা যে দিলাম না, এটা খুব মানে ভারী না, পাতলা পাতলা করে অল্প। এটা একদম যে টক ওইরকম হয় না, হালকা হালকা টক লাগে, তো খেতে খুব মজা আর কি। হালকা টক টেস্টের একটা ডিফারেন্ট আসে। তো আমি এখানে হাতে এরকম ধোয়া পানি, অল্প হাত ধোয়া পানি দিলাম, কারণ মলা মাছের চচ্চড়িতে বেশি পানি দিলে ওইটা শুকাতে সময় লাগে বেশি। ডালটা যখন বলক চলে আসে আর উপরে সাদা ফেনা, ওইটা ফেলে দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে লবণ এবং হচ্ছে একটু রসুন পেস্ট দিয়ে ঢেকে রাখবো, নিবু আছে, এটা সিদ্ধ হতে থাকবে। আর এখানে যে মলা মাছের যে চচ্চড়ি, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। বেশি নাড়াচাড়া করলে না মাছ ভেঙে যায়, তখন শুধু কাটা কাটা লাগে, তাই 1-2 বার নাড়লেই হয়। এখানে আমি রুই মাছের আজকে 3টা রেসিপি করব। রুই মাছ আর কাতল মাছ মনে হয় একই রকম, কিন্তু রুই মাছটা একটু দাম বেশি হলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, রুই মাছটা আমাদের কাছে একটু বেশি সুস্বাদু লাগে, তো এই জন্য আমাদের রুই মাছটা আনা হয় বেশি। এখানে মাছের উপরে আমি কাঁচামরিচ ফালিয়ে আর ধনিয়া পাতা কুচি ছড়ায় দিয়ে, আর দেশি রান্না তো বুঝেন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলেই মনে হয় যে হয়ে গেল। তো মাছের চচ্চড়ি হতে লাগে মনে হয় বড় জোর 15 মিনিট। বেশি পানি দিলে কিন্তু এই যে মাছ এরকম আস্তে আস্তে থাকে না, তখন মাছটা একটু কেমন ব্রোকেন হয়, ভালো লাগে না। তো অল্প পানি দিলে শুকায় আসে, আমরা একটু তেল কম খাই তো, তাই আর যদি একটু বেশি তেল দিলে জিনিসটা আরও বেশি মানে আর কি চকচক করতো। তো এটা খুব মজার একটা রান্না, আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু বাঙালি ডিশ রান্না করছি, তাই ভাবলাম শেয়ার করি সব কিছুই অল্প অল্প করে। ডালে গরম পানি, ফুটন্ত পানি দেওয়ার পর ডাল যখন একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেন হাতে এরকম ঘুটনি দিয়ে করলেই হয়। তারপরে এখন আমি হলুদ দিচ্ছি, হলুদ এবং একটু অল্প একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বেশি দিলে কিন্তু মুখে লাগে, জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য 1 চিমটি। আর এখন আমি আম দিচ্ছি, হলুদের গুঁড়া আগে দিলে না ডাল সেদ্ধ হতে চায় না, তো সব সময় ডালটা সিদ্ধ করে দেন আমি এরকম আম, তারপর হলুদের গুঁড়া দেই। তারপর যখন এরকম এই যে পাতলা পানি বলক চলে আসে আর আমটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে, লবণ চেক করলাম, কারণ টক ডালে বা টক খাবারে লবণটা খুব মানে বুঝতে একটু হয়। তো আমি কাঁচামরিচ ফালি দিয়ে এখন অপেক্ষা করব। আমি এক ফাঁকে এসে টেবিলটাও সেট করে নিলাম, ডালের বলক চলে আসতে আসতে। আর এই যে এখানে যে চাদরটা, এটা হচ্ছে, আপনারা প্রায় জিজ্ঞেস করেন কোনটা কোথা থেকে কিনেছে, এটা আমার ননদ দিয়েছিল বাংলাদেশ থেকে। সম্ভবত এটা হোম টেক্স বা এরকম
ব্র্যান্ডের নাম, কটনের একটা চাদর। লাল সাদা দেখলে মনে হয় যে একটু বৈশাখের সাথে মিল আছে না, বাট এটা আমার এমনি নর্মাল চাদর বিছানো হয় প্রায়। রুই মাছে যে হলুদ মরিচ লবণ মেখে রাখছিলাম, যে আমরা একটু মরিচের গুঁড়া দেই মাছ ভাজায়, তাতে রঙটা ভালো আসে, কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা। আমি সরিষার তেলে মাছ ভাজা করছি। তো কিছু মাছ আমি তুলে রাখলাম, ওটা দিয়ে আমি তরকারি রান্না করব। আর এই যে এখানের যে তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন, আমরা আসলে আমি ডাল টক ডালেও পেঁয়াজ রসুন দুইটাই দিই ফোড়নে। আমার কাছে মনে হয় যে মানে ফ্লেভারটা ভালো আসে, সাথে 2-3টা হচ্ছে শুকনা মরিচের ফ্লেভার অত্যন্ত সুন্দর আসে যখন তেলের মধ্যে সব ভাজা ভাজা হয় না, রসুন পেঁয়াজ এবং শুকনা মরিচ। যখন এরকম বেরেস্তার রং আসবে তখন আমি ডাল দিব। আমি সব সময় যেটাতে বেরেস্তা করি মানে ফোড়ন করি ওইটাতেই ডাল দিই, এতে একদম পরিপূর্ণ যে ফুল ফ্লেভারটা আপনার খাবারে আসে আমার মনে হয়। তো পরে দিয়ে আমি এরকম ঢেলে দিই। তো এখন আমার ডাল বাগার হয়ে গেল। দেখেন আমি ডাল রান্নার পাশাপাশি মাছ, তারপর মাছ ভাজা, কত কিছু করলাম, কিন্তু ডালটা প্রায় 2 ঘন্টা চুলায় ছিল। ডাল রান্না আসলে এরকম নিবু আছে যখন হয় না, নিবু আছে ফেলে রাখি হতে থাকে, তখন ওই ডালটা খেতে খুব মজা হয়। তো এখানে আমি আলু সেদ্ধ দিলাম, এই আলুগুলো ছোট ছোট দেশি আলুর মতো অনেকটা। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, আরও মাছের 2টা আইটেম করব আমি। আর এই যে ডালে যখন এরকম বলক চলে আসছে, আমি ধনিয়া পাতাও দিয়েছি। তো একটু আর কি ভালো লাগে। আমার এখানে টক আম ডাল হয়ে গেছে, কি যে মজা! আপনারা যদি বাসায় ট্রাই করেন না আমাকে জানাবেন। তে আমি তেল দিয়ে সরিষার তেলে মাছ ভাজবো। এই মাছ ভাজার তেলটা আমি ইচ্ছা করে একটু বেশি দিলাম, কারণ এই তেলের মধ্যে আমি আবার বাকি যে রান্নাটা সেটাও করব। তো এই যে হালকা করে মাছ ভাজা, জাস্ট 3-4 মিনিটে, এই মাছ ভাজাটা বেশি ভাজতে হবে না, 3-4 মিনিট। যে পাত্রে আমি হলুদ মরিচ মাখি সেটাতে আমি পেঁয়াজ এরকম মেখে দেন ওই যে 2 পিস, আজকে একটু ভাবলাম ফ্রেশ মাছ যেহেতু একটু মচমচে করে ভাজা করি। তো সরিষার তেলে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আর নামানোর আগে একটুখানি জিরা গুঁড়া দিই। এই মাছ ভাজাটা এমনিতেই ভালো লাগে। আর আপনারা যাদের তেলে সমস্যা হয়, তেল দিলে তো আরও দেখতে সুন্দর একদম মচমচে হয়। আমি অল্প তেলে একদম নিবু আছে ভাজি, তো নিবু আছে ভাজলে যে এরকম কালার সুন্দর আসে, মচমচেও হয়। তো এখন আমি ওই যে মাছ যেগুলো বাকিগুলো অল্প ভাজা করে নিয়েছিলাম, এটাতে আমি এখন হচ্ছে মাছের কাঁটা তুলে রাখবো, বেছে বেছে নিব আর কি। এটা দিয়ে আমি ভর্তা করব। তো মাছকে আমি আজকে 3 আইটেম, একটা হবে ভর্তা, একটা হবে মাছের তরকারি, আর একটা হলো মাছ ভাজা। এখানে ভর্তার জন্য পেঁয়াজ রসুন সরিষার তেলে দিয়ে, তারপর কাঁচামরিচ কুচি, সামান্য মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, যেহেতু ওই মাছ ভাজার সময় লবণ হলুদ গুঁড়া আছে তাই সব কিছু অল্প অল্প, আর একটু দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট সামান্য, তবে কুচি দিলে সবচেয়ে মজা হয়। তা আমি এখন কুচি করতে গেলে আর একটু সময় বেশি যাবে তাই দিলাম না। দেন এই যে মাছ যে আমি বেছে রাখলাম না, এই মাছটা দিয়ে হোমমেড চিলি ফ্লেক্স আর এই যে হচ্ছে লেবুর যে বাকলা, এটা আমি এরকম একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা দিবেন। আর লেবু পাতা থাকলে, নিজেদের গাছ থাকলে তো কথাই নেই, আমার আম্মুর গাছ ছিল, তো এটা আইটেমটা এটা একদম আমার নিজের পার্সোনাল একটা আইটেম, আমি সেই স্কুল লাইফ থেকে এটা বানাতাম। তারপরে আমার হাজব্যান্ড মাছ খেতে পারে না বেশি, তো মাছের বিভিন্ন আইটেম আমি করলে দেখা যায় ও খুব মজা করে খায়। অ্যান্ড এটা এত মজার একটা আইটেম, এর আগে আমি আপনাদের সাথে অনেক শেয়ার করেছি, এটা মাছের ঝুরা ভর্তা। তো আপনারা বাসায় করে দেখবেন, যারা মাছ খায় না তারাও খাবে, তবে অতিরিক্ত ভাজবেন না, তাহলে একদম দাঁতে কামড়ে কামড়ে কেমন জানি লাগে। আলু সেদ্ধ হয়ে তারপরে দেখেন এই যে আলুটা আমি এরকম পানিটা চুলার মধ্যেই শুকায় নিব, পোড়া পোড়া, এতে হয় কি আলু আর পানসে লাগে না। আলুর মধ্যে দেখবেন ছেলার পরও একটা লাল কালার ভাব আসবে। আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, আমি এখন অ্যাড করে দিতে পারতাম কমেন্টসগুলো, আমার কাছে এই মুহূর্তে স্ক্রিনশট নাই, যে আপু আপনার একটা খুব ইউনিক আলু ভর্তার রেসিপি ছিল, প্রায় 4 বছর আগে মনে আমি শেয়ার করেছিলাম। এই আলু ভর্তা আমার একদম ব্যক্তিগত আর কি, আমি আলু ভর্তা বানাই। আপনারা যদি একবার বানায়
বানায় দেখেন, যে আলু খায় না, পছন্দ করে না, সেও খাবে। তো আলুটা আমি এই যে একটু ভর্তা করে নিলাম। খুব বেশি অতিরিক্ত ভর্তা করলে না আলুতে কেমন পানি ছেড়ে দেয়, তো যতটুকু নরম হাতে করা যায়। দেন আমি এই যে পেঁয়াজটা দিলাম সরিষার তেলে, আর এখন এই যে গ্রেট করে দিচ্ছি আদা। এরকম আদা যদি গ্রেট করে দেন না, সবচেয়ে বেশি ভালো ফ্লেভার আসে, আদা এবং রসুন এরকম আমি গ্রেট করে দিচ্ছি। আর যদি না থাকে তাহলে জাস্ট পেস্ট দিয়ে দিবেন 1 চিমটি করে, চামচের একটু আগায় করে। এই যে অলরেডি এখান থেকে ঘ্রাণ বেরোচ্ছে। দেন আমি একটু কাঁচামরিচ কুচি দিলাম, লাল এবং সবুজ দুইটাই দিচ্ছি। দুইটা দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনি লাল মরিচের একরকম ফ্লেভার, সবুজ মরিচের একরকম। তারপর আমি একটু দিলাম হচ্ছে সামান্য স্বাদ অনুযায়ী লবণ, তারপরে হোমমেড চিলি ফ্লেক্স যেটা। আর এখন হচ্ছে আলুগুলা দিব। আলুগুলা দিয়ে আমি যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। আমি কিন্তু দেখেন অল্প তেলে দিয়েছি, কিন্তু আমার কিন্তু এই আলু ভর্তাটা এই তেলেই হবে এবং এত মজা হবে। যারা আপনারা এটা ট্রাই করেছেন, আমি এটার জন্য এত ভালো রিভিউ পাই আপনাদের কাছ থেকে। তারপর আমি 1 চিমটি চিনি দিলাম। এই চিনিটা এই জন্য, আমি যে লেবুর খোসাটা দিচ্ছি তখন এই চিনিটা ব্যালেন্স হয় এবং খেতে খুব টেস্টি আসে। এটা জাস্ট অপশনাল, আপনারা দিলে দিবেন। তারপর হচ্ছে ধনিয়া পাতা। এরকম যখন ছেড়ে ছেড়ে আসবে কড়াই থেকে, তার মানে আলু ভর্তা একদম ডান। তা আমি একটু সাজানোর জন্য, দেখতে যেন ভালো লাগে, ভাবছি আজকে একটু গোল গোল করি। মাঝে মাঝে তো এমনি বাটিতে নিয়ে নিই, তা আজকে যেহেতু একটু সময় আছে তাই আমি গোল গোল করে নিলাম। তবে এই গোল গোল করে যতগুলোই নেই, দেখা যাবে সাহেব এখান থেকে 3-4টা নিয়ে নিবে, কারণ এটা খেতে এত মজা হয়। এটা দিয়ে চাইলে আপনারা পুরিও বানাতে পারবেন। এবং সবচেয়ে বেস্ট কথা কি, এটা না ফ্রিজে রেখে খাওয়া যায়, যেহেতু এটা তেলে হয়েছে। তারপরে কি ধোয়াধাই তো আছেই, ক্লিনিংয়ের পার্ট তো অ্যাভয়েড করার কোনো উপায় নেই। রান্না করবো আর ক্লিন করবো না, এটা তো হয় না। আর আজকে যদিও বাঙালি আইটেম, একটু মাছ এগুলা এসব রান্নায় দেখা যায় জিনিসপত্র একটু ময়লা হয়ও বেশি। এটা হচ্ছে শ্রেডেড কোকোনাট, এগুলো যে কোকোনাট কোরানো থাকে প্যাকেটে ফ্রোজেন, বাঙালি দোকান থেকে কিনে নিয়ে আসছি। আই এম এ বিগ ফ্যান অফ কোকোনাট। আমাকে যদি নারিকেল যে কোনো কিছুতে দেন আমি রাজি। আমি নারিকেল অনেক পছন্দ করি, নারিকেল খেতে। আর এই যে ওই চুলায় হচ্ছে আমি রুই মাছের তরকারি করছি। রুই মাছের তরকারি কি বড় করে একটা ঝোল তরকারি। নারিকেলে একটা তেজপাতা, একটা দারচিনি আর হচ্ছে একটা এলাচ, এই 3টা জিনিস দিয়ে আমি হচ্ছে গুড় দিয়েছিলাম। এই গুড়টা আমার ফ্রিজে থাকে, যখন মন চায় আমি কিছু একটা বানাই। আমি নারিকেল দিয়ে যে কোনো পিঠা আমার খেতে এত মন টানে, কিন্তু আসলে এগুলো তো সবসময় বানানো হয় না। তো এই যে আমার নারিকেল ওইটা হতে হতে দেখেন আর তরকারিটা এত সুন্দর কালার এসছে। টমেটো বেগুন দিয়ে একটা ঝোল তরকারি করলাম আর কি। আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম একদম স্টেপ বাই স্টেপ, বাট ওই তাড়াহুড়োয় আজকে দেখলাম আর পারিনি। তো এখানে আমি এই হাঁড়িতে হচ্ছে পানি দিলাম, সামান্য লবণ। তো ওইখানে যে নারিকেল শুকায় আসলে দেন মানে ঠান্ডা হলে আমি যে আস্ত তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি এগুলা ফেলে দিব। আর এখানে আমি গরম পানিতে চালের গুঁড়া দিয়ে একটা ডো বানাবো। ময়দা দিয়ে করতাম, কিন্তু ময়দা দিয়ে করলে জিনিসটা নরম নরম হয়, আর চালের গুঁড়া দিয়ে করলে একটু ক্রিস্পি মচমচে থাকে, এবং বাসায় 10-15 দিন রাখলেও কিছু হয় না। তো আমি এটা এরকম ঠান্ডা হলে একটু তেল দিয়ে এরকম মথে নিছি। চালের গুঁড়ার যে রুটি এগুলো বানানো একটু সেন্সিটিভ। তো আমি ওই যে আমার মোমো বানার কাটার আছে, এটা আমি শিন থেকে নিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। তো ওই কাটারটা দিয়ে এরকম গোল গোল করে, এটাকে কি পিঠা বলে আমার এই মুহূর্তে মনে আসতেছে না, মেবি পুলি বা কি না, আমরা বলি নারিকেলের পিঠা, এই আর কি। তো এই যে কোনো ডিজাইন নেই, কিছু নেই, জাস্ট আঙ্গুল দিয়ে চেপে চেপে যেন আর কি তাড়াহুড়া করে হয়ে যায়। কোনো জিনিসে বেশি যদি মানে কঠিন করে ফেলি না, তখন ওইটা আমাদের বানাতে গেলে একটু লাগে যে না বানাবো না। তো আমি এরকম আলতো হাতে ওই গোল গোল করে রুটি করতেছি। তো করার পর এই যে ছোট ছোট করে কাটার পর শুধু আঙ্গুল দিয়ে চেপে এরকম কোনো ডিজাইন নেই, ডিজাইন করলে আরও সুন্দর লাগে। আপনারা তো অনেকে খুব সুন্দর করে ডিজাইনও করতে পারেন, আমি ইচ্ছে করেই এরকম ছোট ছোট করে করছি। হাঁড়িতে একটু আমি তেল করে নিলাম, তাহলে এটা একদম ভালো একটা সিজনিং হয়। তারপর হচ্ছে একটু তেল নরম কাপড় দিয়ে আমি ব্রাশের মতো করে নিলাম, কারণ আমি এগুলো তেল ছাড়া ভাজবো। আমার আম্মু, আমার দাদিকে আমি বু ডাকি আমরা, তো আমরা তেল ছাড়া এই পিঠা এভাবে রুটির মতো আমার আম্মু বানাতো। আমার আব্বু তেল সবসময় কম খায়,
তো এই রুটির মতো করে পিঠা বানাতো। ডুবো তেলে খুব একটা আমাদের বাসায় পিঠা বানানো হতো না। তো এই যে এরকম কালার আসতো না, আমার দাদি এরকম করে বানায় রাখতো, আর ঘুরতাম বাড়িতে গেলে আর এরকম হাতে নিয়ে নিয়ে খেতাম। পরে যে টুকরা টাকরা যেগুলো ছিল না, গোল গোল করে কাটার পর ওই টুকরা টাকরা দিয়ে আমি একটা গোল রুটি বানাইছি। আমার না চালের রুটি দিয়ে মাংস তরকারি অনেক ভাল লাগে, যে কোনো তরকারি। আম্মু তো আগে বানায় খাওয়াতো, আমার আম্মু প্রায় চালের রুটির বানাতো আর কি। তো আজকে আমি বানালাম, আর ওই যে তরকারির ঝোল দিয়ে আমি কিনা বসে বসেই খাচ্ছি। এত ভালো লাগতেছে আমার, এখন মনে হচ্ছে যে ইস, আমি কেন বানাই না প্রায়। আসলে ওইভাবে সময় হয় না একদম বেলে বেলে বানানো। আর বাকি কয়েকটা পিঠা না আমি একটু বড় বড় করে বানাইছি, ভিতরে বেশি করে নারিকেলের পুর দিয়ে। তারপরে কি একটু ওই যে আমার দাদি যেরকম ডালার মধ্যে আমাদেরকে দিত, আমরা উঠানে বসে খেতাম, বা আমার আম্মু বানায় আমাদের বারান্দায় দিত, খেতাম ওই রকম। আসলে দেশি খাবারে আমরা নিজেদেরকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য পাই। কেন? কারণ আমরা তো বাঙালি। যে যে দেশের সে দেশের খাবারের প্রতি টান থাকবে, এটা খুব স্বাভাবিক। তো এখন এখানে কোনো কিছু বানাতে জানলে না, এটা একটা মজা। আপনার কিছু মন চাইলে একটু বানায় নিলেন। নারিকেলের যে পুরটা শেয়ার করলাম, এটা এত মজা, আপনারা বানাবেন। পৃথিবীর যেখানে থাকি আমরা তো বাংলাদেশি, বাংলাদেশি বাংলার প্রতি, বাংলাদেশের প্রতি একটা টান, বাংলা খাবারে যেন আলাদা একটা মায়া। তো এই নতুন বছরে সবাই করে যার যার মতো বাংলা খাবার। বাংলা খাবার তো সবসময়ই রান্না হয় বাসায়, বাট একটু ওই বছরের শুরুতে মনে হয় যে আমরা একটু বেশি ওইটাতে একটু করতে পারি, মন থেকে আমাদের একটু বাঙালি আয়োজনের প্রতি একটু হয়। আমি আজকে ঈদের পর আমাদের এরকম ডাল ভাত তরকারি এগুলো অনেক দিন পর রান্না করলাম, সময় লাগে যে। তা আপনাদের সাথে সেগুলি শেয়ার করলাম। আপনারা কিন্তু জানাবেন কেমন লাগলো, কোনো রেসিপি ট্রাই করলে আমাকে জানাবেন প্লিজ। ভর্তা না, আর আলু ভর্তাটা দিই তোমাকে। বিসমিল্লাহ। এটা কি জানো, তোমার প্রিয় মাছ ভর্তা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মলা মাছের চচ্চড়ি, কাঁচা আমদি। আমি এগুলো রান্না করব, সাহেব জানতো না। বাসায় এসে নামাজ পড়লো, দেন তারপর আমি বললাম আসো একসাথে খাই, সবসময় তো খাওয়া হয় না। একটু সাজায় নিয়ে বসলে না কত ভালো লাগে খেতে। আজকে সবগুলো আইটেম খুবই মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, খুবই সুস্বাদু। মাটির জিনিসে খাওয়ার স্বাদই আলাদা। ঠিক বলছো। মাটির রান্না সব কিছুই মজা। ভালো ভর্তা না, ডালটা হয়েছে আজকে একদম সবচেয়ে বেস্ট। আম ডাল পয়লা কথা, অনেকদিন পর আম ডাল খেলাম। একটু পিঠা খাবো নাও, একটু পিঠা। বিসমিল্লাহ। এখনো মচমচে আছে, মানে তেল ছাড়া, তারপর মচমচে। আমি একটা ভেঙে দেখাই। সাহেব একটার নাম দিয়ে দুইটা খেয়ে ফেলছে, 3-4টাও এখন হয়ে গেছে, আর বাকিগুলো সব বাসা সবাইকে দিলাম। সবাই বলছে আপু এটা এত মজা হয়েছে পিঠা, হঠাৎ করে খেলো যে। আজকে হচ্ছে 19 তারিখ এপ্রিলের। তো আজকে রবিবার, হচ্ছে মে ফেয়ার ভেন্যুতে একটা ফেয়ার ছিল। আমরা প্রায় 2 বছর আগে এরকম ফেয়ারে মনে হয় গিয়েছিলাম। আসলে ছুটি ছাটা মিলে না, রবিবার বাসায় অনেক কাজ থাকে,
তো আমরা একটু ঘুরতে আসলাম বিকালের দিকে। তারপরে এসে দেখলাম যে এখানে বৈশাখের জন্য খুব সুন্দর আয়োজন, একটা বিশাল পরিসরে ছিল জায়গাটা। বাচ্চারা প্লে করছে, শাড়ি চুড়ি, মানে মাঝে মাঝে না এই ধরনের মেলা আসলে আসা হয় না, ছুটি পাই না বিধায় আজকে রবিবার আসলাম। কিন্তু যখন এগুলা দেখি না খুবই ভালো লাগে যে একসাথে অনেক কিছু, মানে মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই। ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড আদ্রিতা, ছোট্ট বন্ধু। তো এখানে এসে আমার একটা পরিচিত পেজের সাথে দেখা হলো, এলিগেন্ট ড্রেপসের শাড়ি আমি গতবার রমজানের ঈদে নিয়েছিলাম। তো দেখলাম যে আপু এখানে স্টল দিয়েছে, আমি দেখে তো খুব মানে খুশি। আর ওনার শাড়ি কালেকশন তো সব সময় খুবই ইউনিক, বিশেষ করে কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। তো আমি এখানে দাঁড়িয়ে বেশ কিছু শাড়ি তারপরে ড্রেস এগুলা দেখছিলাম, সবগুলোই স্টলের কালেকশন খুব ভালো ছিল। তো আমি যেহেতু একবার অনলাইনে নিয়ে আমার খুব ভালো লাগছে কোয়ালিটি। আর দেখেন এই শাড়িটার দাম মাত্র 15 পাউন্ড, তার মধ্যে আবার এটাতে ডিসকাউন্ট ছিল 10%। তো এটা একটা আর কি খুব ভালো জিনিস যে সবগুলাতেই ডিসকাউন্ট ছিল খুব ভালো। তা আমার না কিছু তেমন নেওয়ার ইচ্ছা নাই, বাট ওই ডিসকাউন্ট প্লাস খুব ভালো কালেকশন। কোনো ডিসকাউন্ট আছে আপু? আচ্ছা, আজকে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি প্রথম মেলা উপলক্ষে। আছে, আমি লিলেন পরতে খুব ভালোবাসি, তাই নিজেও একটা লিলেন পরে আছি। তো এগুলো দেখো, আমি খুলেও দেখাতে পারবো। আমি আরেকটা জিনিস দেখাই, এখানে একটা টিস্যু আছে, এটা একটু খুলে দেখাই। ভেরি ক্লাসিক এন্ড ভেরি ক্লাসিক। আমাদের অফার আছে কিন্তু 10% এর প্রত্যেকটা শাড়িতে অফার আছে। শাড়িগুলোর নাম কি? এগুলো তো সম্বলপুরি পিওর কটন, খুব মানে দাদি। ও না, এটা তো হয় না। আর মেলায় আসছি, এত সুন্দর খাবারের যে মানে ছিল স্টলগুলা, প্রত্যেকটা স্টলের খাবার প্রচুর ভিড় ছিল, প্রচুর পেঁয়াজু, চটপটি, বিরিয়ানি, সমুচা, সিঙ্গারা, কি নাই, মানে না খেয়ে কি আর যাওয়া যায়। আর কি যে কেনাকাটা করলাম বাসায় যে আমি দেখাচ্ছি। আমরা খুব খুশি, আসলে মাঝে মাঝে আসা উচিত। আমি প্রায় 2 বছর পর এরকম কোনো মেলায় আসলাম। তো এবার সামারে যদি কখনো বন্ধ পাই আমি যাব, আপনাদের সাথে শেয়ার করব। আর আমারও অনেক দিন পর এরকম একটা ইয়েতে আসে না, খুব মনটা ভালো লাগছে। বেশিরভাগ সময় দেখা যায় শনিবার হয় বা মঙ্গলবার হয়, তো ওই দিনগুলোতে ওয়ার্ক ডে থাকে। তো এখন আমরা এই যে ঘোরাঘুরি করে আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছে। তো আমি এই জন্য আর আপনাদেরকে আজকে দেখাচ্ছি না, কাল সকালে আপনাদের শপিং দেখাবো। তো আমি প্রথমে একটা ড্রেস দেখাচ্ছি। এই ড্রেসটা হচ্ছে কটন অ্যান্ড সিল্ক মিক্সড। এটার দামটা এত রিজনেবল, 15 পাউন্ড, তার মধ্যে আবার আমি 10% ডিসকাউন্ট পেয়েছি। এবং এই কালার, এই ধরনের মানে লং ঢিলে ঢালা কুর্তি আমি খুব পছন্দ করি। এটা একটা লং কামিজের মতো সিঙ্গেল পিস, আর এরকম সাইড দিয়ে দেখেন ডলার বসানো, দূর থেকে না খুব মানে গ্লেজ দেয় দেখতে। বিশেষ করে আমরা আগে এরকম ডলারের ড্রেস পরতাম না, তার মধ্যে ফুল হাতা, ফুল কলার, আমি এই ধরনের ড্রেস পরি। এটা হচ্ছে 40 সাইজ। তো আমি সবসময় তো একটু ওভার সাইজড ড্রেস পরি, সব কিছু আমার একটু ঢিলা ঢালাই ভালো লাগে। সাথে ছোট একটু ইয়েও ছিল বাটনের মতো। এটা হচ্ছে একটা শাড়ি, মোটেও ইচ্ছে ছিল না, বাট আমার সবুজের পরে যদি আমার প্রিয় রং থাকে সেটা হচ্ছে সাদা এবং হলুদ। সব রঙই আমি পরি, আমার পরতে খুব ভালো লাগে। এটা সাদার মধ্যে একটা গোল্ডেন কালার কম্বিনেশন। এটা হচ্ছে ব্লাউজ, আমি খুলছি না কেন, ভাঁজ করে মাত্রই রাতে রাখলাম। তো বানানোর পরে আমি প্রত্যেকটা পরে দেখাবো, এবং কাপড়ের কোয়ালিটি এত ভালো। এবং এটা হচ্ছে আরেকটা রিজনেবল প্রাইস, এটার দাম খুবই রিজনেবল ছিল। নিচে আবার এরকম ফলস বসানো। এটা একটা শাড়ি জর্জেটের, এবং এটাকে বলে চিনন জর্জেট, হ্যাঁ। আর ওই সাদা শাড়িটা ছিল হচ্ছে সাউথ সিল্ক। তো এই চিনন জর্জেটের শাড়িটার মধ্যে ছোট ছোট স্টোন বসানো, বাট এটার কোনো ব্লাউজ পিস নাই। এই তো সব দিন ভালো যায় না, বাট কালকের দিনটা খুব ভালো ছিল। ডিসকাউন্টে বেশ কিছু জিনিস কিনেছি, আপনাদের সাথে ইনস্টাগ্রামে আমি শেয়ার করব। ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনাদের জন্য অনেক দোয়া। লাভ ইউরসেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।